আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম। এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ্য ব্যাপার। কেউ সিদ্ধান্ত নিল মব তৈরি করবে, কোনো একটা বাড়ি, কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে, কাউকে পেটাবে, কাউকে অর্ধমৃত করে পুলিশের কাছে সোপর্দ করবে। এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা। এই সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ ছিল না, কোনো প্রতিকার ছিল না, কারো কাছে বিচার চাওয়া যেত না। যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে স্বৈরাচারের দোষর। এবং এটা খুব একটা সহজ কাজ ছিল। দু তিনজন ছেলে বললো যে ওইখানে স্বৈরাচারের দোষর একটা মিটিং করতেছে, ওতে ভাঙচুর করো, যে আগুন ধরিয়ে দেওয়া হলো। এগুলো আমরা বহুবার দেখেছি, ঢাকা শহরে দেখেছি, ঢাকার বাইরে দেখেছি। একজনের বাড়ি লুটপাট করা, আগুন ধরিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না। কেউ কোনো অ্যাকশন নিত না, বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছে তাদের বিরুদ্ধে মামলা হতো। এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল, চলছিল, চলতে দেওয়া হচ্ছিল। এবং সরকারের পক্ষ থেকে এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তোড়জোড় তা লক্ষ্য করিনি, বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব। ধরা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না, এই ধরনের কথাবার্তা। কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায়, রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন ঘটনাটা কবে ঘটেছে। ঘটনাটা গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাড়িতে হামলা করা হয়। তার বাড়ির নাম হলো দ্য স্কাই ভিউ। সেখানে আচমকা হামলা, দরজা জানলা ভাঙচুর করা হয়। ওখানে একটা মোটর সাইকেল ছিল, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনাটা ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে তারা সেটা করবে। কেন জি.এম. কাদের রংপুরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না, এটা কোন আইনে পরে কেউ জানে না, কেউ কিছু বলতে পারবে না। জি.এম. কাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো। এর সঙ্গে বিএনপিও জড়িত ছিল বলে কেউ বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে। এখানে এটা একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তো এই ভিডিও ফুটেজগুলো দেখে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলি দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন। এরপর শুক্র এবং শনিবার 2 দিনই থানায় কোনো মামলা হয়নি। মামলা করতে 2 পক্ষই গিয়েছিল। জাতীয় পার্টি গিয়েছিল, তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিল, থানা মামলা নেয়নি। উল্টো আবার ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন যারা আছে তারাও আবার জাতীয় পার্টির মূল নেতা জি.এম. কাদের, ওখানকার মেয়র যে সাবেক মেয়রদের সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল, সেই মামলাও নেওয়া হয়নি। রবিবার দিন অবশ্য 2 দিন পর, ঘটনা 2 দিন পর 2 পক্ষের মামলায় পুলিশ নিয়েছে। আচ্ছা, এই যে নিল, তারপর কি দেখলাম আমরা, রবিবার দিন সন্ধ্যায় একটা জিনিস আমরা লক্ষ্য করলাম। সেটা হলো সার্জিস আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিল, বিশাল একটা স্ট্যাটাস। সেই স্ট্যাটাসের শিরোনাম কি, রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু। মানে পুরো ঘটনাটাকে সে তার মতো করে বর্ণনা করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল। এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি উনাদের কর্মকাণ্ডের এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন। এবং এক পর্যায়ে তিনি বললেন, তিনি যা লিখেছেন, লেখাটা আপনারা শুনুন কি বলেন। উনি বললেন, জি.এম. কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে। এই যে কথাটা উনি লিখলেন, এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী, মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং আগের রাতে যাদের সঙ্গে সার্জিস আলম দেখা করেছেন, কথা বলেছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু সার্জিস আলমের এই লেখা। তার মানে সেনাবাহিনী যে ওই লোকজনকে ধরতে চেয়েছেন এটা সার্জিস আলমের পছন্দ হয়নি। উল্টো উনি বলছেন যে জি.এম. কাদেরের বাড়িতে এই সামান্য আগুন, মানে একটা বাইক কিন্তু পড়ে গেছে, কিন্তু সামান্য আগুন তার কাছে মনে হয়েছে। এই সামান্য আগুনের জন্য ওনারা আসামি ধরতে চাচ্ছেন, এরা এতদিন কিছু করেন নাই কেন? তার মানে এতদিন কিছু করেননি, মানে সার্জিস আলমের অভিযোগ দিয়ে শক্ত হয়, তাহলে কি উনি পরে আর কিছু করতে পারবেন না? এই জায়গাটাতে কিন্তু সার্জিস আলমের এই বক্তব্যটা আমার কাছে খুবই খুবই আপত্তিকর মনে হয়েছে। এবং শেষ দিকে যেটা আবার বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, মানে এখনও, মানে এরপরে নাও রাখতে পারি।
আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গা রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। আমার কাছে না সাজ্জাদ সালামের এই কথাগুলির মধ্যে এক ধরনের অধ্যত্ব আমি টের পাই। উনি নিজেদেরকে কী মনে করেন সেটাই বুঝতে পারেন। উনি একটা পলিটিক্যাল পার্টির একটা লিডার, উনি এইভাবে কথা বলতে পারেন কিনা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা কে করেছে? উনি একা করেছেন? আগে করেনি। এদের সমস্যা হচ্ছে একটাই, এরা পুরো আন্দোলনটাকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা শুরু করেছে। তারা নিজেদেরকে অথরিটি ভাবতে শুরু করেছে। তারা যেন বলতে চায় যে ওনারা যেটা বলবেন ওইটাই হলো আন্দোলন, আর বাদ বাকি কেউ আন্দোলন কিছু বোঝে না। সেনাবাহিনীর কি ভূমিকা ছিল এই আন্দোলনে এটা তো আমরা দেখেছি, ওনাদের কি ভূমিকা ছিল সেটাও দেখেছি। ব্যক্তিগতভাবে সাজিদ আলমের কি ভূমিকা ছিল সেটা তো ফেসবুকে গেলে অথবা সোশ্যাল মিডিয়ায় গেলে সবাই দেখে। বঙ্গবন্ধুকে নিয়ে ওনার সেই জ্বালাময়ী ভাষণ, এটা সবাই জানে। হলের সামনে দাঁড়িয়ে উনি তার ছবি টবি এগুলো সবাই জানে। বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে এগুলো কে দেখেনি? সবই আমরা জানি। এখন উনি অথরিটি হয়ে গেছেন, এত ভালো ডারে ভাই। মধ্যে কথা হলো, ওনার এই সমস্ত কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রকারান্তরে মবকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন। যে মবকে সাপোর্ট দেওয়াটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ। আপনাদের মনে আছে কয়েকদিন আগে সেনা কর্মকর্তাদের সঙ্গে আপনার সেনাপ্রধানের একটা যে বৈঠক ছিল, সেই বৈঠকে যতটুকু খবর আমরা বাইরে পেয়েছিলাম বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল, সেখানে কিন্তু মবের বিরুদ্ধে সেনাপ্রধানের একটা দৃঢ় একটা প্রতিজ্ঞার কথা প্রকাশিত হয়েছিল। উনি বলেছিলেন আর কোনো মব আমরা দেখতে চাই না। এবং আপনি এটাও জানেন যে সেনাবাহিনীর এখন একজনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা কিন্তু অ্যাকশনগুলোকে করতে পারে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের অনেক আগেই দেওয়া হয়েছিল। কেন তারা এতদিন মবের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়নি সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার। এবং আমি এই বিবেচনার ওই মবের বিরুদ্ধে অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি কিন্তু ওই সময়ের সেনাবাহিনীর কার্যক্রমে সমালোচনা করি। তাদের উচিত ছিল, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল কেন? ব্যবহার করার জন্য নাকি নিয়ে ওই চুপচাপ বসে থাকার জন্য? তারা কোথাও ব্যবহার করেছিল আমি খুব একটা দেখিনি অথবা শুনিনি। অন্যতপক্ষে মবের বিরুদ্ধে ব্যবহার করেনি। এই প্রথম আমি দেখলাম যে তারা মবের বিরুদ্ধে সোচ্চার হলেন এবং অ্যাক্টিভ হলেন। এবং আমি রংপুর স্টেডিয়ামে অবস্থিত যে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে, তার 72 পদাতিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, এই ভদ্রলোককে আমি অবশ্যই ধন্যবাদ দেবো যে উনি এই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন। এবং থাকার কারণে ওনারা কিন্তু সাংবাদিকদেরকে পরে ওদের সবার সঙ্গে বৈঠক করেছেন, বিএনপির সঙ্গে বৈঠক করেছেন, ছাত্রদের সঙ্গে বৈঠক করেছেন উনি। এবং বৈঠক করার পর উনি সাংবাদিকদেরকে রাতেরবেলা রোববার রাতেরবেলা ব্রিফ করেছেন। এবং ব্রিফ করে উনি যে কথাগুলি বলেছেন সেই জিনিসটা আমার কাছে খুবই গঠনমূলক কিন্তু কঠোর অবস্থান বলে মনে হয়েছে। উনি বলেছেন যে আওয়ামী লীগ, বিএনপি এবং এনসিপি লোকেরা তারা এখানে এসেছে, আমাদের সঙ্গে আলোচনা করেছে। এবং তারা কী বলেছে উনি বলেছেন, শুনুন কী বলেছেন। উনি বলেছেন আমরা আনন্দিত এনসিপি ও বিএনপির প্রতিনিধিরা স্বতঃপ্রণোদিত হয়ে এখানে এসেছেন। তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিছু কর্মকাণ্ড করেছিলেন, আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম। তারা নিজে থেকে এসেছেন, তারা এরকম আর কিছু করবেন না ভবিষ্যতে। আমরা আশা করব তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবেন। কিন্তু কোনো ধরনের ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা, এসব কর্মকাণ্ড শুধু রংপুরে কেন বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই। এই কথাটা আমি মনে করি ইম্পর্টেন্ট। মব করা যাবে না। আপনি ইচ্ছা হলো একজনকে ট্যাগ দিয়ে তাকে আপনি ভাঙচুর করবেন, এটা পারবেন না ভাই। আপনি এনসিপি হন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই হন, আর বিএনপি হন, আর ছাত্রদলই হন, পারবেন না। আপনাকে আইন এই এখতিয়ার দেয়নি। কাজেই আমি মনে করি আগামীতে তারা মব করার চেষ্টা করবে, জনগণের উচিত হবে সেটাকে প্রতিরোধ করে তাদেরকে নিয়ে সেনাবাহিনী হাতে তুলে দেওয়া। এবং সেনাবাহিনী এই ভূমিকা কেবল রংপুরে নয়, কেবল 72 পদাতিক ব্রিগেডেই নয়, আমি অন্য সকল জায়গায় যেখানে যেখানে সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে আমরা এই ধরনের কঠোর অবস্থান দেখতে চাই। আমি মনে করি আগামীতে একটা নির্বাচন হতে পারে, নির্বাচনে যে ইলেকশনে জিতবে সে জিতবে, কোনো সমস্যা নেই। জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে আপনি গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন, এটা হবে না ভাই। দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এখন ঘুমিয়ে আছেন, ওনাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো। কিন্তু আমি সেনাবাহিনীকে অনুরোধ করবো, কে ঘুমাচ্ছে আর কে ঘুমাচ্ছে না আমরা জানি না, আপনারা যেন জেগে থাকেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।